আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর নির্বাচনের রোডম্যাপ না দেয়ায় হতাশ বিএনপি। এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। এদিকে সরকারের মধ্যে স্বৈরাচার হয়ে ওঠার লক্ষণ দেখতে পাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিল্লাল হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারের নেতৃত্বে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির সংবাদ সম্মেলন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বৈঠকের পর নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ আশা করেছিলেন তারা। উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। যথাশীঘ্র একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। শীঘ্রই রোডম্যাপ না পেলে সরকারকে সহযোগিতা করে যাওয়া বিএনপির পক্ষে কঠিন হবে বলে জানান তিনি। জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। ডিসেম্বর 2025-এর পরে ফেব্রুয়ারি মাসে রোজা চলে আসছে, তারপরে বর্ষা চলে আসছে, এসএসসি এইচএসসি বড় বড় পরীক্ষা, এগুলো কিন্তু সময় নির্বাচনের উপযুক্ত সময় না। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনির্বাচিত সরকার স্বৈরাচার হয়ে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে। সংস্কারের কোনো সমস্যা দেখছি না, বিচারের বেলায় কোনো প্রবলেম দেখছি না, তারপরে রোড ম্যাপটা দিতে এত ভয় কেন? শেখ হাসিনা নির্বাচন দিলে সে নির্বাচিত হবে না, এই জন্য নির্বাচন হবে না বাংলাদেশ। এখন তো অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে কারা নির্বাচিত না হওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না, এই প্রশ্নটা সামনে চলে আসে। খামার বাড়িতে তারুণের ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, ক্ষমতায় গেলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয়ভাবে সহায়তা দেবে বিএনপি। মানুষ ভোট দেয় ব্যক্তি এবং দল দুটোর একটা সংমিশ্রণ ঘটিয়ে। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির খালাস দেওয়া হলো। এ রায়ে সত্য জয়ী হয়েছে বলে জানান এটিএম আজহারের আইনজীবী। এক প্রতিক্রিয়ায় অতীতে তাদের 11 নেতার জুডিশিয়াল কিলিং করার দাবি করেন জামায়াত আমির। তবে আইন উপদেষ্টা মনে করেন, ন্যায় বিচারের সুযোগ তৈরি করেছে জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্ব। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে। রায়ের বিরুদ্ধে আপিলে মঙ্গলবার খালাস পান তিনি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। অবজারভেশনে আদালত বলেন, অতীতের রায়ে বিচারের নামে অবিচার হয়েছে, আদালত তথ্য প্রমাণ মূল্যায়নে ব্যর্থ হয়েছে। আর এটিএম আজহারের আইনজীবী বলেন, এই রায়ের মাধ্যমে সত্য জয়ী ও মিথ্যা পরাজিত হয়েছে। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। তবে রাষ্ট্রপক্ষ জানায়, এই রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান বিচারে কোনো প্রভাব ফেলবে না। আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। রায়ের প্রতিক্রিয়ায় জামায়াত আমির দাবি করেন, আগের রায়গুলোতে পাতানো আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে জামায়াত নেতাদের কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। কিভাবে বিচার নয়, পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন। যাদের ইশারায় তারা এই কোর্ট পরিচালনা করতেন তাদের ইচ্ছেই ছিল আইন, সেটা বৈধ হোক অথবা অবৈধ হোক।
রায়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও। তিনি ফেসবুক পোস্টে জানান, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার এ সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতভয় নেতৃত্বের। রায় ঘোষণার পর আদালত চত্বরে উল্লাস এবং কেউ কেউ আবার আদায় করেন শোকরানা নামাজ। জিএম মাহমুদ, RTV, ঢাকা। নেতা হওয়ার জন্য বড় বড় সার্টিফিকেট লাগে না। নেতা হওয়ার জন্য জনগণের ভাষা বুঝতে হয়, শ্রমিকের ভাষা বুঝতে হয়, সাধারণ মানুষের ভাষা বুঝতে হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে হিলি চারমাথা মোড়ে এক পথসভায় তিনি একথা বলেন। এ সময় সার্জিস আরও বলেন, খুনি হাসিনার চেয়ে বড় শাসক এবং দুঃশাসনের উদাহরণ এই বাংলাদেশে ছিল না। সবাই ঐক্যবদ্ধভাবে যখন তার বিরুদ্ধে নেমেছিল তখন খুনি হাসিনা ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সার্জিস। শ্রমিক নেতা সে জীবনে শ্রমিকও ছিল না, শ্রমিকের সাথে সম্পর্কও ছিল না। শুধুমাত্র পদ পদবীর জন্য তাকে নেতা মানার দরকার নাই। যে আপনার ব্যথা বুঝবে, আপনাদের জন্য কথা বলবে, তাদেরকে আপনারা নেতা বানান। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদের আশ্বাসে আগামীকাল আন্দোলন স্থগিত করেছে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীরা। দুপুরে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনা কমিটির সাথে আন্দোলনরতদের বৈঠক শেষে এমনটা জানান ভূমি সচিব। তিনি বলেন, দাবির সারাংশ কাল মন্ত্রী পরিষদ সচিবের কাছে উপস্থাপন করা হবে এবং সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। সে পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার বিষয়ে কর্মচারীরা একমত হয়েছে বলে জানানো হয়। আজ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা সহ আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি ছিল। এদিকে সচিবালয়ের বাহিরে ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজ আমলামুক্ত সচিবালয়ের দাবিতে আন্দোলন করে জুলাই মঞ্চ। আলোচনা করে ওনারা কি বললেন, কি কোথায় কোথায় সমস্যা, সেগুলো আমরা আলাপ করে শুনেছি এবং আমরা আগামীকালই সকাল 10টা আবার একসাথে যেয়ে এই বিষয়গুলো মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে জানাবো। আগামীকাল ওনারা কোনো কর্মসূচি যেগুলো ছিল ওগুলো বাতিল করেছে। হ্যাঁ, তারা অপেক্ষা করবে। মিরপুরের আলোচিত 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় লিটন হাওলাদার নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকালে রাজধানী মিরপুর 10-এ বাতেন সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মিরপুর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল রানা ও তার বোন জামাই জাহিদুল হক বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুটি বাইকে 5-6 জন সদস্যদের একটি দুর্বৃত্তের দল তাদের গতিরোধ করে ফাঁকা গুলি ছোড়ে। পরে সাথে থাকা 22 লাখ টাকা ছিনিয়ে নেয়। পুলিশ জানায়, ধারালো অস্ত্রে আহত হয় জাহিদুল হক। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান তিনি। জনৈক রাসেল এবং তার বোন জামাই দুলাভাই জাহিদুল হক নামে দুজন ব্যক্তি তাদের বাসা থেকে কিছু টাকা তাদের অফিসে 10 নম্বর অফিসে মানি এক্সচেঞ্জে নিয়ে যেতেছিল। ফায়ার সার্ভিসের গলিতে তাদেরকে গতিরোধ করে ফায়ার করে তাদের থেকে একটা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। প্রকৃতপক্ষে যে একজন আহত হয়েছে জাহিদুল হক, সে আসলে গুলিতে আহত হয়েছে না অন্য কোনো ছুরি আঘাতে আহত হয়েছে, এ বিষয়ে আমরা খতিয়ে দেখছি। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। কুষ্টিয়া শহরে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে 5টি আগ্নেয়াস্ত্র ও 10টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। 90-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানের চাঁদাবাজিতে তার নাম আসাচ্ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন জখমের ঘটনাও ঘটেছে। মোবাইল আর্থিক সেবা খাতে গত 10 বছরে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। এ খাতে শৃঙ্খলা ফেরাতে দোষীদের শাস্তি নিশ্চিত করা ও সরকারি নীতিমালা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানালো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। মোবাইল আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এ কথা বলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় তিনি আরও বলেন,
আওয়ামী লীগের মেয়াদে সরকারিভাবে নিয়ম বহির্ভূত সুযোগ সুবিধা দিয়েছে নগদকে এবং এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও জড়িত ছিল। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রেমিটেন্স আসার ক্ষেত্রে আগে সরকারিভাবে ব্যাংকিং চ্যানেলের চেয়ে হুন্ডি সহ অবৈধ উপায়ে টাকা আসতো বেশি, যা গত 8 মাসে কমেছে। নির্দিষ্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকার কারণে দুইটা জিনিস হয়েছে। একটা হচ্ছে যে উদ্দেশ্যমূলকভাবে একটি বিশেষ MFSকে সুযোগ দেওয়া হয়েছে এবং তার মাধ্যমে যারা রাজনৈতিকভাবে অন্যভাবে ক্ষমতাবান ছিলেন তারা সুবিধা অর্জন করেছেন। সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে তাদেরকে অনেকটা বাধ্যতামূলকভাবে নগদের অ্যাকাউন্ট খোলার জন্য সেইটা চাপিয়ে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে যতটুকু সময় আছে তারা এই ধরনের বিষয়গুলোকে আরও একটু সুচিন্তিতভাবে আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোকে সুদৃঢ় করার চেষ্টা করবে, যেটা সম্ভব। বিগত আওয়ামী সরকারের সময়ে আনুমানিক 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে মন্তব্য করে বাংলাদেশ ব্যাংক গভর্নর লুট হওয়া টাকা 3 থেকে 4 বছরের মধ্যে ফেরত আসবে বলে আশা করেন। বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ডক্টর আহসান এইচ মনসুর কোনো বিজনেস বা প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি বলে দাবি করেন। সরকারিকরণ হলে দুর্বল ব্যাংকগুলো আরও শক্তিশালী হবে বলে আশা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতের অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার প্রকল্প নিয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট 2023-24 অর্থবছরে 17,345টি সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে বলে জানানো হয়। অসঙ্গত কোনো কারণে নেবে না, আইনের ভিত্তিতে নেবে এবং এটাকে সরকারিকরণ করার পরেই আমরা এখানে অনেক টাকা ঢালতে হবে। সেই টাকাটাও আমরা ঢালবো, সরকারের থেকেই ঢালবো। ঢেলে এটাকে পুনর্গঠন করে নতুন মালিকানার হাতে নিয়ে স্ট্র্যাটেজিক ইনভেস্টর আমরা চেষ্টা করব, বিদেশি বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী তাদেরকে নিয়ে এসে তাদের হাতে আমরা এটাকে ছেড়ে দেবো আবার। তা আমরা বলবো ডিপোজিটরদের উদ্দেশ্যে আপনাদের থ্রুতে যে কোনো চিন্তার কিছু না, আপনারা যেখানে আছেন সেখানেই থাকেন। বৈদেশিক বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার সময় এসে গেছে বলে মনে করছে গবেষণা সংস্থা সিপিডি। চলতি অর্থবছরের তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা নিয়ে করা এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। যদিও নির্বাচন হয়ে গেলেই দেশ প্রবৃদ্ধির জগতে চলে যাবে এমন কিছু মনে করার নেই বলে মন্তব্য সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমানের। বলেন, ব্যাংকিং সংস্কার, জ্বালানি সমস্যা সমাধানের মতো বিষয়গুলো নির্বাচনের আগেই সমাধান করা উচিত। যদিও সরকারের পক্ষ থেকে একটা তারিখ একটা দেওয়া হয়েছে, টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা যুক্তিযুক্ত হবে। নির্বাচন একটা হয়ে গেলেই একেবারে বাংলাদেশ দ্রুত একটা প্রবৃদ্ধির জগতে প্রবেশ করবে, সেটা কিন্তু আমাদের মেসেজটা কিন্তু সেটা না। আমরা যেটা বলছি সেটা হলো যে অনেক কিছু এখন আছে যেগুলো আমাদেরকে করতে হবে। আমাদের বিনিয়োগ হবে না তার কারণ হলো যে নির্বাচন না হওয়া পর্যন্ত তো এটা আর করা যাবে না, সেটা কিন্তু না। প্রধান উপদেষ্টার জাপান সফরে 500 থেকে 750 মিলিয়ন ডলার বা $1 বিলিয়ন সহযোগিতা আশা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর মধ্যে $500 মিলিয়ন হবে বাজেট সাপোর্ট। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা জাপান সফর গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, 2500 জাপানিদের জন্য একটি ইকোনমিক জোন করা হয়েছে, যেন আরও বেশি জাপানি বিনিয়োগ আসে সে বিষয়ে প্রধান উপদেষ্টা কথা বলবেন। মহেশখালী মাতাবাড়ি প্রকল্পে প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন জানিয়ে প্রেস সচিব বলেন, পুরো প্ল্যানটা এক্সিকিউট করতে বিনিয়োগ লাগবে $140 বিলিয়ন। কিভাবে তা আনা যায় এ সফরে সেটা ফোকাস থাকবে। $750 বিলিয়ন বা আপ টু $1 বিলিয়ন মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে। জাপানের জন্য একটা ইকোনমিক জোন করা হয়েছে, সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিজ ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন। ওই যেই সেমিনারটা হবে সেখানে আমরা আশা করছি 300-র মতো জাপানিজ ইনভেস্টর থাকবে, তাদের উদ্দেশ্যে প্রফেসর ইউনূস কথা বলবেন এবং অনেক ক্ষেত্রে কারো সাথে আরও বেশি আমরা এক্সটেন্সিভ মিটিং হওয়ার সম্ভাবনা আছে।
কোনোভাবেই থামছে না মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল গণবিচার, যা এখন মব সন্ত্রাসে পরিণত হয়েছে। আর মব চলতে দেয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিলেও এখনও চলছে মবের রাজত্ব। পুলিশ বলছে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট থানায় জানানো উচিত। সমাজবিজ্ঞানীরা বলছেন সামাজিক অস্থিরতা কমাতে পুলিশ ও রাজনীতিবিদদের আরও তৎপর হতে হবে। এ বিষয়ে আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। একজন প্রকাশককে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে 19 মে রাতে ধানমন্ডিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গ্রেফতারের জন্য পুলিশকে চাপ দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে মব সৃষ্টির চেষ্টা করলে পুলিশ এদের মধ্যে 3 জনকে আটক করে। পরে এনসিপি নেতা হান্নান মাসুদ তাদেরকে ছাড়িয়ে আনতে যান। এই যাদের বিরুদ্ধে এখানে থানায় ধরে নিয়ে আসছিল, আপনি তো তাদেরকে আসলে ব্যবহৃত হয়েছে, এদেরকে যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে এই মব জাস্টিসের নামে কাউকে গণপিটুনি দেওয়া হচ্ছে, যখন তখন যে কারো বাড়িতে ঢুকে লুটপাট করা হচ্ছে, কাউকে আবার পদত্যাগে বাধ্য করা হচ্ছে, অনেককে জুতার মালা পরিয়ে কান ধরে উঠবস করানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গত কয়েক মাস ধরে একাধিকবার মব জাস্টিস বন্ধের হুঁশিয়ারি দিলেও বাস্তবে তার কিছুই হচ্ছে না। এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একজনকে দেখেই যদি ট্যাগিং করে নিই, যদি সে আওয়ামী লীগের হয়ে থাকে, সেটার জন্য তো সুনির্দিষ্ট পন্থা আছে। সেই পন্থা অবলম্বন করে ছাত্রদের জন্য আমাদের অ্যাপিল থাকবে যে তারা যেন আইন শৃঙ্খলার সুযোগ নেয়। মবের ব্যাপারে সবাই ঐক্যমত ডায়ালগ করে এটা একটা স্ট্রং একটা প্ল্যাটফর্ম থেকে তারা এটা নিয়ে কথা বলা উচিত। তারা যে এটা কোনোভাবেই আইনের বিরুদ্ধে হওয়া উচিত না, আইনি প্রক্রিয়া হওয়া উচিত। অপরাধ প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ, তারপরও মানুষ আশ্বস্ত না হয় বাড়ছে আস্থাহীনতা। পুলিশ সদর দপ্তর বলছে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ কারণ নেই। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, এটি আসলে কোনো ধরনের সুযোগ নেই। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনারা সেটা অবগত করুন। তার বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ থাকে বা তার যে কোনো ধরনের সম্পৃক্ততা থাকে, সেটি আইনানুগভাবে যে ব্যবস্থা গ্রহণ রয়েছে সেটি গ্রহণ করে থাকবো, কিন্তু আমাদেরকে সেটি জানাতে হবে। আমরা তার পরবর্তী সময়ে আমরা সেটি অনুসন্ধান করে বিচার বিশ্লেষণ করে আমরা তাৎক্ষণিক যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি গ্রহণ করব। পুলিশের পাশাপাশি মব মোকাবেলায় জনগণকে আরও সচেতন হতে হবে বলেও মনে করেন এই পুলিশ কর্মকর্তা। সেটি সামগ্রিকভাবে বিচার বিশ্লেষণ যাচাই। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে এই মামলার রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তদন্ত সাপেক্ষে ডিএমপি কমিশনার জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক কারবারিদের আধিপত্য বিস্তারে বাধা প্রদান করায় সাম্যর ওপর ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করা হয় বলে ধারণা করা হচ্ছে। ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ সংক্রান্তে আরও 8 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি মেহেদির দেখানোর মতে সরদি উদ্যানের 3 নেতার মাজারের সন্নিকটে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। মাদক সেবীও আছে, মাদক ব্যবসায়ীও আছে। যেখানে মাদক ওইখানে অস্ত্র আছে। কুড়িগ্রাম ও মেহেরপুর সীমান্ত দিয়ে আজও নারী ও শিশুসহ 67 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোর 4টার দিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে 14 জনকে পুশিন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানান স্থানীয়রা। এদিকে ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে 23 জনকে পাঠানো হয়েছে। এরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। অপরদিকে মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস সীমান্ত দিয়ে নারী শিশুসহ 30 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি ও পুলিশ সদস্যরা তাদেরকে আটক করে। এছাড়া ভোর 5:30টার দিকে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে 23 জনকে পুশিন করেছে বিএসএফ। সীমান্তে পুশিনের সংখ্যা বাড়লেও নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীতে এক অনুষ্ঠান শেষে তিনি একথা জানান। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনী প্রস্তুত। সীমান্তে পুশিনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।